এবার কালীপুজোর পর থেকে শীতের আমেজটা বেশ জাঁকিয়ে উঠেছে। দীপাবলির দীপোৎসবের পরেই শীতল একটা হাওয়ার আবেশ যেন ধীরে ধীরে সমগ্র কলকাতা শহরটাকে ঘিরে নিয়েছে নিজের শীতল চাদরের নিচে। অফিস ছুটির কারণে ঘরেতে সারাটা দিন কোনোভাবে কেটে গেলেও যেন গোধূলির শুরু থেকে বাকি সময়টুকু আর কোনো মতেই কাটতে চাইছে না। অপরদিকে গিন্নিও নিজের ম্যাগাজিন নিয়ে ব্যস্ত, তার সাথে যে একটু কথা বলবো তার জন্যই। অগত্যা নিজের বসার স্থান ত্যাগ করে উঠে পাঞ্জাবিটা কোনো মতে গায়ে গলিয়ে নিয়ে শালটা নিয়ে সন্ধ্যে 6টা নাগাদ বেরিয়ে পড়লাম। আর গিন্নিকে বললাম, এই আমি একটু আসছি। হ্যাঁ। কথাটা জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখি শীতের আগেই যে গাছগুলো নিজের কেশ মুন্ডন করে ন্যাড়া হতে আরম্ভ করেছিল তারা এখন সম্পূর্ণ কেশহীন হয়ে পড়েছে। আর বাদ বাকিরা যারা 2-3টে পাতা 1-2 ডালের কিনারায় ছিল তারা ওই বয়ে চলা মৃদুমন্দ হাওয়ার পরশে গাছ থেকে খসে পড়ে নিচে নেমে আসছে। তাড়াতাড়ি ঘনিয়ে আসা সন্ধ্যের রাস্তায় মোড়ে চায়ের দোকানে জ্বলন্ত উনুনের উঠতে থাকা মৃত ধোঁয়ায় উড়ে এসে মিশছে বাতাসে, যা সন্ধ্যাটাকে আরো কালো করে তুলেছে। কি হে ভায়া, একা একা কোথায় চললে? হঠাৎ একটা চেনা কণ্ঠস্বর এসে কানে ঠেকলো আমার পেছন দিক থেকে। ঘাড় ঘুরিয়ে দেখি কিশোরী সেন। আরে ভায়া, তুমি যে এখানে? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। আর দেখো, গতবারের মতো এবারও আমি এসে পড়েছি ঠিক সময়। হ্যাঁ, সেই তো দেখি। তবে চলো এবার যাওয়া যাক। কিশোরী ভালোভাবে জানি যে আসলে কোথায় যাওয়ার কথা আমি তাকে বলছি, তাই আর কথা না বাড়িয়ে আমরা দুজনে এগিয়ে গিয়ে উঠে পড়লাম ট্রামে। ধীর গতিতে চলতে থাকা ট্রামের মধ্যে থেকে কলকাতার শহরটাকে দেখার যে অনুভূতি, সেটাই বিকাশশীল সমাজের মাঝে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আদতে বুঝতে পারবে কিনা সেটা আমরা জানি না। তবে আমাদের দুজনের মনে, মানে আমি আর কিশোরী, এই একসাথে চলতে থাকা ট্রামের মধ্যে বসে কলকাতা শহরটাকে দেখা, এটা আমরা খুব ভালোভাবেই উপভোগ করি। ট্রামটা যখন মঠ লেনে এসে থামলো তখন সন্ধে আরো গাঢ় হয়ে এসেছে। রাস্তায় কিনারায় দাঁড়িয়ে থাকা লোহার ওপরে কালো রং করা ল্যাম্প পোস্টগুলোর বাতি জ্বলে উঠতে শুরু করেছে একে একে, যেটির আলোক পথ কুয়াশার কারণে হয়ে উঠেছে দৃশ্যমান। কালীপুজোর পর থেকে শ্যামা পোকার উপদ্রব বেশ কমে গেছে। আগে যেগুলো আলোর সামনে ভিড় করে ঘোরাফেরা করত তা এখন কমে এসেছে অনেকটাই। ট্রাম থেকে নেমে আমি আর কিশোরী চললাম গলির মোড়ের কোনায় বসে থাকা তেলে ভাজার দোকানে। আর সেখান থেকে তেলে ভাজার একটা পাসিং শোয়ের প্যাকেট নিয়ে ঢুকে পড়লাম মঠ লেনে সেই গলিতে, যেখানে আসার জন্য সেই কোন বিকেল থেকে আমাদের মনটা আকলি বিকলি করে চলছে অনবরত। অন্ধকার গলিটা এসে যখন আমরা দেওয়ালে বট অসত্যের চারা গজিয়ে ওঠা জীর্ণ বাড়িটার সামনে দাঁড়ালাম, তখন বাড়ির ভেতর থেকে ভেসে আসছে শঙ্খের ধ্বনি। দরজায় 2-1টা করাঘাত করতেই দরজাটা ভেতর থেকে খুলে দিল চারি। আরে কাকা বাবু, আপনারা আসুন আসুন। আর কথাটা বলেই আমাদের প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলল, কেমন আছেন কাকা বাবু? আমরা ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আপনারা একটু বসুন, বাবা মশাই এক্ষুনি সন্ধ্যা দিয়ে আসছেন। কিছুক্ষণ এইরকম ভাবে কথার পরে আমি আমার হাতে থাকা তেলে ভাজার ঠোঙাটা এগিয়ে দিলাম চারির দিকে, আর সে সেটাকে নিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। খেয়াল নেই ঠিক কতক্ষণ আমরা এসে বসেছি। এমন সময় হঠাৎ গলা খাকলি দিতে দিতে
ঠাকুরমশাই প্রবেশ করলেন ঘরে। তবে এতদিন পরে মনে পড়ল ঠাকুর মশাইয়ের কথা। কথাটা বলে নিয়ে ঠাকুরমশাই তার ঘরের বড় জানলাটার কাছে রাখা তক্তপোষ্ঠের ওপরে গিয়ে বসলেন, জানলার দিকে পিঠ করে। আগে আসলে এই কদিন অফিসের চাপ, আর তারপরে দীপাবলির জন্য একেবারে আশা হয়ে ওঠেনি, তাই আর কি। কথাটা অসম্পূর্ণ করে শেষের দিকটা থেমে গেল কিশোরী। ঠাকুরমশাই ততক্ষণে তক্তপোষের নিচ থেকে নিজের তামাকের সরঞ্জাম বের করে হুঁকো সাজার তোড়জোড় শুরু করে দিয়েছেন একে একে। ঠাকুরমশাইকে তামাক বের করতে দেখে আমাদের মনে পড়ে গেল, আমি সাথে সাথে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে এনে এগিয়ে দিলাম তার দিকে, আর সেটা নিয়ে বললেন, আজ বরং এটা থাক, অনেকদিন হুঁকোতে তামাক খাওয়া হয়ে ওঠেনি। আজ দুপুরের দিকে একজন ব্যবসাদার এসে তার কাজ হওয়ার কারণে কিছু একটা দক্ষিণার এই তামাক দিয়ে গেল খুশি হয়ে, বুঝলে। অনেক দিন পর এই সুযোগ এলো। আসলে আমার আর্থিক অবস্থা তো তোমরা জানোই। মধুসুন্দরী দেবীর কৃপায় খাওয়া পড়ার অভাব হয় না ঠিকই, কিন্তু শখ পূরণের আমার উপায়ই একটাই। কথাগুলো বলতে বলতে নিজের হুঁকো সাজিয়ে ফেললেন ঠাকুরমশাই, আর তারপরেই ফস করে একটা শব্দ দিয়ে ম্যাচিসের কাঠি ঠুকে সাজানো হুঁকোয় আগুন ধরিয়ে দু চোখ বুঝে তৃপ্তি ভরে একটা সুখ টান দিলেন তাতে। এমন সময় চারি এক জামবাটি ভর্তি তেল জপজপে করে মাখা মুড়ি, তেলে ভাজা আর 3 পেয়ালা চা দিয়ে চলে গেল আবার ভেতর ঘরের দিকে। আচ্ছা ঠাকুরমশাই, কর্ণপিশাচিনী কি? আসলে কিছুদিন আগে অফিস থেকে আসার সময় একটা বইয়ের দোকানে চোখ গেল, দেখলাম সেখানে একটা বই রাখা, কর্ণপিশাচিনী সাধনা নামে। প্রশ্নটা করেই কিশোরী এক খাবলে কিছুটা মুড়ি মাখা মুখে ফেলে এক হাতে তেলে ভাজা আর অপর হাতে 1 পেয়ালা চা তুলে নিল। তার দেখা দেখি আমিও 1 পেয়ালা চা উঠিয়ে নিলাম আমার হাতে, আর ঠাকুরমশাই সুখ টান দিয়ে মুখ থেকে এক রাশ ধোঁয়ার কুণ্ডলি বের করে বললেন, রুদ্র জামল তন্ত্র মতে কর্ণপিশাচী হলেন 64 যোগিনীর এক যোগিনী, সাক্ষাৎ শক্তির এক রূপ। আবার ভূত ডামর মতে উনি একজন মহাশক্তিধর যক্ষিণী। কর্ণপিশাচিনী হলেন পিশাচদের এক বিশেষ ভাগ। বৌদ্ধতন্ত্রেও তার উল্লেখ আছে। কর্ণপিশাচিনী একরকম ঋণাত্মক শক্তি হিসাবে পরিচিত। এর সংস্পর্শে আসা মানে ধ্বংসকে আহ্বান করা। এর সাধনাও অতি নিম্ন ধরনের বা জঘন্য যাকে বলতে পারো। আর এই পিশাচিনীকে সাধন করতে পারলে সাধক এক প্রকারে হয়ে ওঠে ত্রিকালদর্শী। সে সাধক নিমেষেই যে কোনো ব্যক্তির ভূত, ভবিষ্যৎ ও বর্তমান বলে দিতে পারে। যে ব্যক্তি এই পিশাচিনী সাধন করে, সাধনার পরে তার কাছে কিছু শর্ত রাখে কর্ণপিশাচিনী। যে শর্ত অনুযায়ী সাধক চললে এই পিশাচিনী সাধকের কানে এসে বলে দিয়ে যায় তার যে কোনো প্রশ্নের জবাব, বা ভূত, ভবিষ্যৎ ও বর্তমান। তবে যদি সেই সাধক কখনো তার শর্তের উল্লঙ্ঘন করেছে,
তবে তাকে এর মাসুল নিজের প্রাণ দিয়ে হলেও দিতে হয়। ঠাকুর মশাইয়ের কথার শেষেই একদল ঠান্ডা হাওয়া হু হু করে বয়ে এসে ঢুকলো ঠাকুর মশাইয়ের পিছনের দিকের খোলা জানলা দিয়ে। ঠাকুর মশাই একটু ইতস্তত হয়ে উঠে পিছনের দিকে ঘুরে জানলাটা দু হাতে বন্ধ করে দিলেন, আর তারপরে আবারও নিজের গরম মুখোটাতে হাতে তুলে নিয়ে তাতে একটা লম্বা টান দিলেন। আচ্ছা ঠাকুরমশাই, এই পিশাচিনীর সাধনা নিম্ন শ্রেণীর হয় কেন? জিজ্ঞাসা মাখানা এই মুখে প্রশ্নটা করে বসলাম আমি ঠাকুরমশাইকে, যেটির উত্তরে ঠাকুরমশাই বললেন, সাধারণভাবে এই সাধনা যে কেউ করতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই অঘরী সম্প্রদায়ের সাধুরা এই সাধনা বেশি করে। বিবাহিত ব্যক্তির এই সাধনা এড়িয়ে চলা উচিত, কারণ পিশাচিনী অন্য নারীর সাথে সম্পর্ক থাকলে সেই নারীকে বা সাধককে হত্যা করতে পারে অনায়াসে। এই সাধনা করার কথা বা কর্ণ পিশাচিনী আগমনের সংবাদ গুপ্ত রাখতে হয়। কেউ যেন জানতে না পারে এই সাধনার ব্যাপারে। এই সাধনা করার সময় বর্জ্য পদার্থ ভক্ষণ করাই রীতি, অর্থাৎ নিজের মল ও মূত্র ভক্ষণ করতে হয়। একটি তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মন্ত্র সাধনা করতে হয়, আর সাধনার সময় হাতের আঙুলগুলি তেলে চুবিয়ে রাখতে হয়। মন্ত্র উচ্চারণ করতে করতে এক সময় উলঙ্গ পিশাচিনী এসে হাজির হয় সাধকের সামনে এবং যৌন সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়ে যৌন সংযোগের জন্য উলঙ্গ পিশাচিনী জড়াজড়ি করতে থাকে সাধককে, যার ফলে সে সাধক যৌন কামনা বশীভূত করে ফেলে অনায়াসে এবং এক পর্যায়ে সাধক পিশাচিনীর সাথে সম্পূর্ণরূপে যৌন ক্রিয়াতে নিমগ্ন হয়ে পড়ে। এই সময় সাধকের যদি বীর্যপাত ঘটে তবে মৃত্যু নিশ্চিত। বীর্যপাত ঘটলে পিশাচিনী তার নিজের মাথা কেটে ফেলে এবং এমন সব দৃশ্য দেখাতে শুরু করে, তখন সাধক আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়। আর যদি সিদ্ধি হয় তবে প্রতি রাত্রিতে ওই রীতিক্রিয়া চলবে, যদিও পিশাচিনীকে স্পর্শ করা নিষিদ্ধ। পিশাচিনী অন্য কোনো নারীর সাথে সম্পর্ক স্থাপন করতে দেবে না, করলে তাকে বা সাধককে মেরে দিতে পারে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি কখনো এমন কিছুর সম্মুখীন হয়েছেন, মানে এমন কারোর সম্মুখীন হয়েছেন যেখানে কর্ণ পিশাচিনীর সাধনায় সিদ্ধ আর সেই কারণেই বিপাকে পড়েছে? তা একবার সম্মুখীন হয়েছিলাম ঠিক এমন একজনের। দাঁড়াও, তবে আজ এই ঘটনাটাই বলি তোমাদের। কথাটা বলে নিয়ে তিনি নিজের হুঁকোটা নামিয়ে রাখলেন নিচে, আর এক পেয়ালা চা তুলে নিয়ে তাতে একটা চুমুক দিয়ে বলা শুরু করলেন। সেবার পলাশপুরের জমিদার বাড়ির ঘটনার পরে দুপুরের আহার সেখানে সেরে বিকেল বিকেল সেখান থেকে বেরিয়ে এসে ট্রেনে চাপলাম। গন্তব্য অজানা, ইচ্ছা ছিল ট্রেন যেদিকে যাবে সেদিকেই চলে যাব।
যেহেতু মন্দির সব স্থানেই থাকে, কাজেই যেখানেই যাও না কেন খুব বেশি একটা অসুবিধা হবে না, কারণ সেই সময় সাধু সন্ন্যাসীদের সম্মানের চোখে দেখা হতো সব স্থানে। যথা সময়ে ট্রেন চলতে আরম্ভ করলো নিজের ঘর ঘর শব্দ তুলে। আমি বসেছি জানলার ধারের দিকে, যেহেতু সেখান থেকে বাইরের চলমান দৃশ্য দেখতে আমার বেশ ভালো লাগে। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম, এমন সময় দেখি আমার সামনের দিকে বসে আছে ধুতি ও পাঞ্জাবি পরিহিত এক বছর 30 কি ওই 35-এর ব্যক্তি। তার চোখে সোনার ফ্রেমের চশমা, পায়ে নাগরাই জুতো। আমি যেমনটি তোমাদের আগেই বলেছি, মধুসুন্দরী দেবীর কৃপায় আমি কারো অমঙ্গল হলে বা হতে চললে তা দেখতে পাই আগে থেকেই। কাজেই আমি তার দিকে তাকিয়েও দেখতে পেলাম তার সমগ্র দিকে ছড়িয়ে আছে অমঙ্গলের এক ঘন কালো ছায়া, যা ক্ষণে ক্ষণে গ্রাস করেছে লোকটিকে। চেহারায় লোকটির আভিজাত্যের ছাপ থাকলেও তার মুখে মলিনতা ফুটে উঠেছে স্পষ্ট, আর এটার কারণ ওই ঘন কালো ছায়া বলেই মনে হলো আমার। লোকটির সমগ্র মুখে নেমে আছে ক্লান্তি আর শোকের ছায়া, যেন তার মুখের উজ্জ্বলতা কেউ কেড়ে নিয়েছে নিমেষেই। ভাবলাম তাকে জিজ্ঞেস করি, কিন্তু এইভাবে অজানা কাউকে তার জীবনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না ভেবে আর কিছু বলার সাহস পেলাম না। দেখতে দেখতে পলাশপুর ছাড়িয়ে এসে আমাদের ট্রেন দাঁড়ালো একটা অন্য স্টেশনে। নামটা ঠিক দেখা যাচ্ছে না স্টেশনে গাড়িটা দাঁড়িয়েছে কিছুক্ষণ, এর মধ্যে লোকটি নিজ হতেই বলে উঠল, আপনি আপনি কি সাধু না সন্ন্যাসী? আগে আমাকে বলছেন? হ্যাঁ, আসলে আপনার পরিধান দেখে মনে হলো, তাই আর কি। আগে তা পুরোপুরি নয়, তবে সাধু সঙ্গ করতে ভালোবাসি, সেই কারণেই আর কি। আচ্ছা, আপনার নাম কি? আমি তারানাথ চক্রবর্তী। আমি ভূপেন বারুই। কাকনডুবির নাম শুনেছেন? আগে না। এই স্টেশনের আর 8টা স্টেশন পরে পড়বে কাকনডুবি। আমার বাড়ি সেখানে। আমি সেখানে আলুর আড়তদার, ছোট একটা আলু কেনা বেচার ব্যবসা চালাই। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, একটা কথা কি জিজ্ঞেস করতে পারি, যদি কিছু মনে না করেন তবে? হ্যাঁ, বলুন না, কি জানতে চান বলুন। আপনি কি কোনো ধরনের কোনো মনোকষ্টে বা কোনো অসুবিধায় আছেন? না, যদি ব্যাপারটা খুব নিজস্ব হয় তবে না বললেই পারেন, যদি বলার মতো হয় তবে বলুন। আসলে বাড়িতে একটা ব্যাপার অনবরত ঘটে চলেছে, আর সেটা কোনো ছোট ব্যাপার নয়। এটার কারণেই আমি এক তান্ত্রিকের সাথে দেখা করতে এসেছিলাম, তবে আমি জানতাম না যে তার দেহাবসান ঘটেছে 1 মাস আগে। তাই হতাশাটা যেন আরো বেড়ে গেল। কিন্তু আপনি কি করে জানলেন? না, তেমন কিছুই না। আসলে ওই সাধু সঙ্গের কারণে যা একটু আধটু বিদ্যা অর্জন করতে পেরেছি তা দিয়েই আর কি। তা আপনার বাড়িতে কি হয়ে চলেছে বলতে পারেন? যদি আমি আপনার কিছু সাহায্য করতে পারি তবে তা আমি অবশ্যই করব। আপনাকে তাহলে সবটা শুরু থেকে বলি, শুনুন। আমার বাবা
শ্রী নিত্যানন্দ বারুই মারা যান মাস আষ্টেক আগে। তিনি মারা যাওয়ার সময় তার জমি জমা ব্যবসা হাতি সব ভাগ করে বুঝিয়ে দিয়ে যান আমাদের দুই ভাইকে, মানে আমি আর আমার ছোট ভাই তপন বারুইকে। ধীরে ধীরে আমি আমার ব্যবসার হাল সামলে উঠি, আর তা চলতেও থাকে রমরমিয়ে। অপরদিকে আমার ছোট ভাই মানে তপন ব্যবসায় দেখা যায় একের পর এক লোকসান। তাতে অবশ্য তার খারাপ স্বভাবের অবদান ছিল সম্পূর্ণভাবে দায়ী। কিন্তু যে ব্যক্তি নেশাতুর হয়ে থাকে সব সময়, তাকে পাল্টানো সহজ নয়। আমার সহধর্মিনী বিমলার পরামর্শে ঠিক করলাম তাকে বিয়ে দিয়ে দেব, যদি তার মধ্যে পরিবর্তন আনা সম্ভব হয়। যথাসময়ে পাশের গ্রামের এক সুন্দরী কন্যা চন্দ্রাবতীকে দেখে বিয়ে দিয়ে দেয়া হলো তার। প্রথম 2-1 সপ্তাহ সমস্ত কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারপরে আবার যেই সেই জুয়ার নেশা কোনো মতেই ছাড়ল না তার। একে একে হাওয়াতে বসলো সব কিছু, আর সেই সবের মাঝেই তার এক নতুন সঙ্গী হয়ে দাঁড়ালো লটারি, আর আমাদের গ্রামের নতুন বীরাঙ্গনা কঙ্কাবতী। চন্দ্রাবতী সম্ভ্রান্ত ঘরের মেয়ে, তাই সে সব কিছু সহ্য করল না, ফিরে গেল নিজের পিতৃগৃহে। অপরদিকে কঙ্কাবতীর মোহে আচ্ছন্ন থাকা তপন ধীরে ধীরে ঢলে গেল অন্ধকারে। এক সময় সব শেষ হয়ে পড়ল তার। কঙ্কাবতীর মোহ ছেড়ে গেলেও লটারি তার পিছু ছাড়ল না কিছুতেই। এমন সময় এক বিকেলে আমাদের গ্রামের বুড়ো শিবতলার বটতলায় আগমন ঘটে এক রক্তাম্বর পরিহিত সাধুর। সেখানে গ্রামের সকলেই জড়ো হয়ে, তপনও সেখানেই থাকে। সে সাধুর নাকি অপার দক্ষতা, সে নাকি ত্রিকালদর্শী। সে মূর্তি সকলের ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারে। গ্রামের সকলে নিজের নিজের ব্যাপারে জেনে তাকে নিজের সাধ্যমতো দক্ষিণা দিয়ে চলে যায় নিজের নিজের স্থানে, আর সেখানে বাকি থেকে যায় কেবল একজন, তপন। সে জানতে চায় কিভাবে সে ত্রিকালদর্শী হতে পারে। জবাবে তিনি বলেন, ত্রিকালদর্শী হওয়া তোমার পক্ষে সম্ভব নয়, এ বড় কঠিন সাধনা। আর তুমি গৃহস্থ, তাই এসবের থেকে তোমার দূরত্ব অবলম্বন করাই শ্রেয়। আমি পারবো বাবা, আপনি খালি আমার পথ প্রদর্শন করুন। আমার খুব প্রয়োজন এটা শেখার, আপনি তো সব জানেন। এই রূপে অনেক পীড়াপিড়ির পরে তিনি রাজি হন ও দীক্ষা ও বীজ মন্ত্র দিয়ে সাধনার সমস্ত পদ্ধতি বলে দিয়ে চলে যান আমাদের গ্রাম ছেড়ে। এরপরেই শুরু হয় তপনের সাধনা। আচ্ছা, তিনি কোন সাধনা বলে দিয়ে গিয়েছিলেন আপনার ভাই অর্থাৎ তপনকে? কর্ণ পিশাচিনীর সাধনা। জানো হে বিভূতি, আমি লক্ষ্য করলাম কথাটা বলা মাত্রই তার সমগ্র দেহের রোম শিহরিত হয়ে উঠল, আর তার মুখের ম্লান ভাব আরো যেন চেপে বসল তার সমগ্র মুখের উপরে। তিনি আবারও বলা শুরু করলেন, তপনের সাধনা শুরু হয় রোজ রাতে, আর রাতের গভীরে তার ঘর থেকে নিচু শব্দে ভেসে আসে মন্ত্রোচ্চারণ। তপনকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, তবে কিছুতেই কিছু লাভ পাইনি। বুঝে গিয়েছিলাম সে এই সাধনা করেই ছাড়বে।
সে সেটা করলো, আর সেটার সাথে সাথেই শুরু হলো তার ব্যবসার উন্নতি। একের পর এক লটারি জেতা, তার সাথেই শুরু হলো তার শরীরের পতন। দেখতে দেখতে 1 মাসের মধ্যে হারিয়ে ফেলা সমস্ত কিছু ফিরে পেয়ে গেল সে। এক পর্যায়ে এসে সে অধীনস্থ স্থাপন করলো প্রাচুর্যতার শিখরে। প্রাচুর্যতার হাতছানি তাকে কর্ণ পিশাচিনীর শর্ত ভুলিয়ে দিল নিমেষে, আর সে মোহাচ্ছন্ন হয়ে আবারও ফিরে গেল বীরঙ্গনা কঙ্কাবতীর কাছে। যে রাতে তাদের মিলন স্থাপন হলো, তার পরের সকালেই কঙ্কাবতীর মুন্ডবিহীন দেহ উদ্ধার হলো গ্রামের মাঝের বট গাছের একটা মোটা শাখায় ঝুলন্ত অবস্থায়। কঙ্কাবতীর নগ্ন দেহটা যেন কেউ ছিঁড়ে ফেলেছে জায়গায় জায়গায় চরম রাগ আর আক্রোশে। তার মুন্ড পড়ে থাকতে দেখা গেল তপনের বাড়ির উঠোনে। আচ্ছা ঠাকুরমশাই, কঙ্কাবতীর এই মৃত্যুটা তো বোঝা গেল যে কর্ণপিশাচিনী নিজের শর্তভঙ্গের আক্রোশে করেছে, কিন্তু কর্ণপিশাচিনী কেবল কঙ্কাবতীকে কেন মারলো? তপনও তো সমানভাবে দোষী, তাকে কেন কিছু করলো না? তবে নিজের স্বভাব সিদ্ধভাবেই ঠাকুরমশাইয়ের গল্পের মাঝে নিজের প্রশ্ন করে ফেলল কিশোরী। ঠাকুরমশাই একটু কঠোর দৃষ্টিতে তাকে দেখে নিয়ে বললেন, গাত্রবন্ধন তো জানো হে কিশোরী, এই গাত্রবন্ধনের কারণে সেবার বেতাল আমার কিছু করতে পারিনি। আর এ তো কেবল কর্ণ পিশাচিনী, এ তো অতি নিম্নমানের এক পিশাচিনী। এ কি করে গাত্রবন্ধনের বাঁধন ছিন্ন করবে? তা বাপু, এ তোমার বড্ড বাজে অভ্যাস হে কিশোরী। কখনো পুরো ঘটনা জানতে চাও না, তার আগেই নিজের প্রশ্ন করে ফেলো। আপনি জানেন তো ঠাকুরমশাই, কিশোরী মানে কিরকম, ওর কথায় তো কান দেবেন না। আপনি বলুন তো, ছাড়ুন ওসব। ঠাকুরমশাই রেগে গেছেন, এটা দেখে ব্যাপারটা সামাল দিতে গিয়ে আমি বলে উঠলাম, হ্যাঁ, তা কি যেন বলছিলাম? ওই যে কঙ্কাবতীর দেখা গেল তপনের বাড়ির উঠানে মুন্ড পড়ে থাকতে। ও হ্যাঁ, তারপর ভূপেন আরো বলতে থাকেন। ব্যাপারটা তপনে তখনও বোধগম্য হলো না কিছুতেই। কঙ্কাবতী মারা যাওয়ার পরেই আবারও সে কর্ণ পিশাচিনীর শর্ত উপেক্ষা করে নিজের স্ত্রী চন্দ্রাবতীকে ফিরিয়ে আনে তার গৃহে। আর আশ্চর্যজনকভাবে সেই রাতেই চন্দ্রাবতী কর্পূরের ন্যায় উধাও হয়ে যায়। পরে অবশ্য সে ফিরে আসে, কিন্তু যে চন্দ্রাবতী হারিয়ে গিয়েছিল এক রাতের ব্যবধানে, আর যে চন্দ্রাবতী ফিরে এসেছে, এই দুইয়ের মাঝের পার্থক্যটা অত্যন্ত গভীর। ফিরে আসা চন্দ্রাবতীর ব্যবহার ক্রমশ খারাপ থেকে খারাপের দিকে বেড়ে চলল। তার মস্তিষ্কে যেন বিকৃতি ঘটেছে এক রাতেই। জানেন, একবার আমি কিছু কাজে তপনের সাথে কথা বলতে তার বাড়ি যাই। আমি সেখানে গিয়ে দেখি, তার যেটা দেখেছিলাম সেই মুহূর্তে আমার একটি রোম শিহরিত করে দিয়েছিল। আমি দেখলাম চন্দ্রাবতী আপন মনে তার ঘরের ছাদের পাটাতনের সাথে ঝুলে আছে, ঠিক কোনো সরীসৃপের ন্যায়। তার উন্মুক্ত কেশরাশি ঝুলছে নিচের দিকে, সমগ্র চোখ মুখ কালো হয়ে গেছে, দুই চোখের মনি
হয়ে উঠেছে সম্পূর্ণ কুচকুচে কালো। কষ বেয়ে অনায়াসে গড়িয়ে পড়ছে কালো রক্ত দ্বারা। আর সে আপন বনে বলে চলেছে, কেন কেন এলি? হ্যাঁ, কেন এলি? তোকে আমি বাঁচতে দেব না, তিলে তিলে শেষ করব তোকে। শুরুতে মনে হয়েছিল তার মস্তিষ্কে হয়তো কোনো গভীর আঘাত লেগেছে, যার ফলে এটা হয়েছে। গ্রামের বদ্যি থেকে শুরু করে শহরের কতই ডাক্তার না দেখালাম, জানেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। নিজের স্ত্রীর এইরূপ হাল দেখে তড়িতের ন্যায় সম্পূর্ণ ব্যাপারটা এবার খেলে যায় তপনের মস্তিষ্কে অনায়াসে। আর সে নিজের ভুল বুঝে ওঠে, ডুকরে কেঁদে ওঠে। ভাইয়ের শত ভুল হলেও আমি ওর এক মায়ের পেটে দাদা হয়ে কিভাবে ওকে এই হালে ছেড়ে দিই একা, বলুন দেখি। বুঝলাম। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তবে কি আমি আপনার সাথে আসতে পারি? আমি আমি একবার আপনার ভাইয়ের সাথে কথা বলতে চাই। আরে অবশ্যই আসুন না। দেখুন, যদি আপনি কিছু সুরাহা করতে পারেন, ওই দেখুন আমাদের স্টেশনও এসে গেছে। আসুন তবে নামা যাক। এই রূপ কথোপকথনের পরে আমরা নেমে পড়ি ট্রেন থেকে। ট্রেন থেকে যখন আমরা নামি তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। আকাশের এক রাস তারার মাঝে এক ফালি চাঁদ বেঁকে বসেছে নিজের ইচ্ছা মতো। চারিদিকে ঝিঝি পোকা ও পেঁচার আওয়াজ নিজেদের সম্মোহনী শক্তিতে ঘিরে রেখেছে সমগ্র পরিবেশটাকে। তখনকার দিনে এমন গ্রামে গঞ্জে সন্ধ্যা নামার সাথে সাথে চারিদিক নিশুতি হয়ে পড়তো, আর সেখানে শোনা যেত শুধুই বন্য পশু কিংবা রাত জাগা পাখিদের কলরব। ভূপেন বাবু এই গাঁয়েরই মানুষ, কাজেই পথ চিনতে ওনার অসুবিধে কোনো মতেই হচ্ছে না। তিনি ক্রমাগত জোর পায়ে এগিয়ে চলেছেন আমার সামনে সামনে, আর আমি পিছু পিছু হেঁটে চলেছি তাকে অনুসরণ করে একটা ছোট্ট দিঘির পাড়ের সংকীর্ণ পথ ধরে। সরু আর প্রায় পিচ্ছিল পথটি দুই দিক দিয়ে বাঁধানো হয়েছে চেরাই করা বাঁশ দিয়ে, যাতে কেউ দিঘিতে পড়ে না যায়। চন্দ্রোজ্জ্বল রাতের মায়ায় মাছের খাবির কারণে মাঝে মাঝে নড়ে নড়ে শব্দ করে ওঠা দিঘির জল যেন আয়না হয়ে উঠেছে, যাতে চাঁদ নিজের সুন্দর ও উজ্জ্বল মুখটা দেখে চলেছে অনবরত অপলক দৃষ্টিতে। যেদিকে সংকীর্ণ রাস্তাটির এক পাশে রয়েছে এমন সুন্দর একটি দিঘি, সেটির ঠিক উপর প্রান্তে রয়েছে এক ঘন কালো জঙ্গল, যা এতটাই গভীর যে তার মধ্যে চাঁদের আলো পৌঁছাবার দুঃসাহস দেখাচ্ছে না কোনো মতেই। দিঘির দিক থেকে নজর ঘুরিয়ে আমার নজর যেই জঙ্গলের দিকে গেল, তৎক্ষণাৎ আমার সমগ্র শরীরে একটা অজানা বিদ্যুৎ খেলে গেল আমার অজান্তেই। তিনটি জ্বলন্ত কয়লার ন্যায় চোখ অনবরত অপলোক দৃষ্টিতে দেখে চলেছে আমাকেও, ভূপেন বাবুকে, একটি বিশাল গাছের পেছন থেকে। ভূপেন বাবু, একটু দাঁড়ান। আমি তাকে ডেকে দাঁড় করালাম চলতি পথেই, আর তারপরেই নিজের গাত্র বন্ধন করে ওনারও গাত্র বন্ধন করে দিলাম। বেশ খানিকক্ষণ হাঁটার পরে আমরা এসে দাঁড়ালাম একটি বাড়ির সামনে। এই যে এইটি আমার বাড়ি, আসুন আসুন আসুন। তার ইঙ্গিত অনুযায়ী তার সাথেই আমি গিয়ে ঢুকলাম তার বাড়িতে।
তার বাড়ি জমিদার বাড়ির থেকে কোনো অংশে কম যায় না। বিশাল উঠান, উঠানের মাঝে বসবার জন্য চৌরঙ্গি পাতা আছে, তার উপরে লাগানো হয়েছে পশমের গদি। উঠানের এক পাশে ঠাকুর দালান, বুঝলাম সেখানেই আরাধনা হয় তাদের দেব বা দেবীর। কোন দেব দেবীর আরাধনা হয় ওখানে? ঠাকুর দালানের দিকে আঙুল দেখিয়ে প্রশ্নটা করলাম আমি। তিনি উত্তরে বললেন, আমাদের কুলদেবী মা দক্ষিণা কালীর। কথা বলে নিয়ে আমরা দুজনে গিয়ে উঠানের এক কোণে রাখা জল থেকে নিজেদের হাত মুখ ধুয়ে এসে বসলাম চৌরঙ্গির উপরে। কিছুক্ষণ পর একজন মহিলা ঘোমটা টেনে 2 গ্লাস জল ও মিষ্টি নিয়ে এলেন আমাদের কাছে। এই নিন, এই নিন, এই একটু জল নিন। আর এই হলো আমার স্ত্রী বিমলা। কথাটি বলতে বলতে তিনি নিজে আমাকে জল ও মিষ্টি এগিয়ে দিলেন। যাওয়ার পথে তার স্ত্রী আমাকে প্রণাম করে চলে গেলেন ঘরের ভিতরের দিকে। আমি জলের গ্লাসটা তুলে নিয়ে তাতে এক চুমুক দিয়ে তাকে প্রশ্ন করলাম, তা আপনার ভাই সেইখানেই থাকে এখন নাকি আলাদায়? না মানে এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই নিজের পরিজনদের কাছে থাকাটাই নিরাপদ মনে করেন আর কি। কথাটা সত্যি, কিন্তু জানেন ব্যাপারটা কি? ওকে আমি বলেছিলাম আমাদের কাছে এসে থাকতে, কিন্তু সে এখন নিজের ভুলের মাসুল একাই গুনতে চায়। সেই কারণে সে তার স্ত্রীকে কোনো মতেই একা আর রাখতে চায় না, সর্বদাই তাকে আঁকড়ে ধরে থাকে, আর তার হালের জন্য নিজেকেই দোষী মনে করে কাঁদতে থাকে কেবলই। আমি ওর দাদা, ওই শুধু হালে কেন, আমি ওর সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিতেও রাজি, কিন্তু এইভাবে যে ওকে দেখতে আমার নিজেরও আর ভালো লাগছে না মোটেই। উঠানের লাগোয়া বারান্দার ঘুরঘুরির মাঝে বসে থাকা পায়রাদের অনবরত ঘুটুর ঘুটুর ও ডানা ঝাপটানোর শব্দের মাঝে এইভাবেই আমাদের কথা চলছিল। এমন সময় একটি লোক ঘুমার্ত অবস্থায় দৌড়ে দৌড়ে এসে দাঁড়ালো আমাদের সামনে। তার কথায় বুঝলাম যে ইনি তবে ভূপেন বাবুর ছোট ভাই তপন। মাথায় একরাশ উস্কো খুস্কো চুল, সারা গায়ে ময়লা, কাদামাটির একটা মোটা আস্তরণ তার পরনের সাদা পাঞ্জাবিটাকে হলুদ করে তুলেছে। 2 চোখ ভিজে আছে অশ্রুতে, মুখের উজ্জ্বলতা যেন কেউ গিলে খেয়ে ফেলে তার সমগ্র শরীর কালো বর্ণে রাঙিয়ে দিয়ে গেছে। জানো কি হে বিভূতি, মানুষ হচ্ছে এমন এক জীব যার দৈহিক গড়ন বা রং সমস্ত কিছুই নির্ভর করে তার কৃতকর্মের উপরে, অর্থাৎ ব্যক্তির যেমন কর্ম হবে তেমনই হবে তার দৈহিক গড়ন, রূপ ও রং। এক্ষেত্রে যেহেতু ভূপেন বাবুর ভাই ছিল এক পিশাচিনীর আয়ত্তে, তাই সেই কারণেই তার রূপ ও রং বদলে কলুষিত হয়ে উঠেছিল। হয়তো ঠিক এই কারণেই মানুষের চেহারাকে তার আয়না বলা হয়। সে সন্ধ্যায় আমি আবারও একটা গাঢ় অন্ধকার দেখেছিলাম, যা সম্পূর্ণভাবে গিলে রেখেছিল ভূপেন বাবুর ভাইকে, আর ওই অন্ধকার ছিল ভূপেন বাবুর চারপাশে দেখা ওই অন্ধকারের থেকেও আরো আরো বেশি গাঢ়, যার মাঝে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছিল তার ভাই তপন। দাদা, দাদা, চন্দ্রা আবারও
কান্না জড়ানো স্বরে বলে উঠল সে। আর তার কথা শোনা মাত্রই ভূপেন বাবু উঠে পড়লেন নিজের জায়গা ছেড়ে। আমি বুঝলাম তিনি সেখানে যাবেন কাজেই। আমিও উঠে পড়লাম তার সাথেই আর হাঁটা শুরু করলাম। তপন ও ভূপেন বাবুর পিছন পিছন জোর কদমে হাঁটলাম। ভূপেন বাবুর বাড়ি থেকে তার ভাইয়ের বাড়ি বেশি দূর নয়, কাজেই খুব শীঘ্রই পৌঁছে গেলাম সেখানে আমরা। সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন বাড়িটার সদর দরজায় বুঝলে বড় তালার বাড়িটির ভিতর থেকে ভেসে আসছে কর্ণবিদারক এক মহিলা কণ্ঠস্বর। বাড়ির দরজা খুলে আমরা যখন ভিতরে প্রবেশ করলাম তখন সমগ্র বাড়ি ভরে আছে মল ও মূত্রের তীব্র দুর্গন্ধে। আর বাড়ির উঠানের একটা কোণে টিম টিম করে জ্বলছে একটা হ্যারিকেন। আমরা হ্যারিকেনটা তুলে নিয়ে হেঁটে এগিয়ে গেলাম চিৎকার ভেসে আসা ঘরটির দিকে। আর সেটির বড় জানলাটার লোহার সারসের ধারে দাঁড়িয়ে হ্যারিকেনটা উঁচিয়ে ধরে নজর ফেললাম ঘরের ভিতরের দিকে। হ্যারিকেনের ক্ষীণ হলুদ আলোর আভায় ঘরের ভিতরে বসে থাকা নারী মূর্তির ঘরমাক্ত ও পাশবিক রূপ প্রকাশ পেল নিমেষেই। তার সমগ্র শরীরে লেগে আছে বিষ্ঠা ও মূত্র, যা ছড়িয়ে আছে সমগ্র ঘরেও। সে নিজের দুহাত টেনে টেনে ছিঁড়ে খেয়ে চলেছে তার মাথার উন্মুক্ত কেশ রাশি। তার সমগ্র শরীর জুড়ে খেলা করে বেড়াচ্ছে তেলাপোকার দল। উফ, কি বিভৎস যে ছিল সেই দৃশ্য বিভূতি, তা আমি তোমায় বলে বোঝাতে পারবো না কোনো মতেই। হঠাৎ আমার সাথে দাঁড়িয়ে থাকা তপন নিজের দুই কান চেপে ধরল নিজের দুই হাতে, আর চিৎকার করে উঠল বিকট স্বরে, না দাদা, এনাকে এনাকে নিয়ে চলে যাও এখান থেকে। সে বলছে এনাকে এনাকে এখানে রাখলে আজকের মধ্যে সে চন্দ্রাকে মেরে ফেলবে। এনাকে নিয়ে চলে যাও এখান থেকে। সে সময় আমি তার কথা শোনা মাত্রই নিজের ডান হাতের বুড়ো আঙুল এগিয়ে নিয়ে চেপে ধরলাম তার কপালের মাঝে, আর তার সাথেই উচ্চ স্বরে পড়তে লাগলাম গায়ত্রী মন্ত্র, যার প্রভাবে কিছুক্ষণের ব্যবধানেই একটা তুমুল হাওয়ার দাপটের সাথে সমস্তটা থেমে গেল। শান্ত হয়ে গেল তপন ও ঘরের ভিতরে থাকা চন্দ্রাবতী নিজের জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতেই। সে রাতে আমার নির্দেশে তপন চন্দ্রাবতীকে সাথে করে চলে এলো তার দাদার বাড়িতে। রাতের খাওয়া সেরে আমরা, অর্থাৎ আমি, ভূপেন বাবু আর তার ভাই বসলাম একসাথে, আর চন্দ্রাবতীকে বেঁধে রাখা হলো এক ঘরের মধ্যে। আমরা তিনজনে কতক্ষণ কথা বলেছি তা ঠিক ধ্যান নেই। আচমকা আমাদের সকলের মন আকৃষ্ট করল ঘরের ভিতর থেকে ভেসে আসা চন্দ্রাবতীর চিৎকার। আমরা তিনজনে উঠে ছুটে গেলাম সেই দিকে, আর চোখের সামনে যা দেখলাম তা ছিল সম্পূর্ণ অকল্পনীয়। শাল কাঠের তৈরি পালঙ্কের সাথে বাঁধা আছে চন্দ্রাবতী, আর সে নিজেকে বাঁধন মুক্ত করার তাগিদে দাপিয়ে চলেছে বিছানার উপরে অনবরত। তার দুই চোখ সম্পূর্ণভাবে হয়ে পড়েছে কালো। তার ঠোঁটের কোষ বেয়ে অনবরত গড়িয়ে পড়েছে ক্ষীণ একটা রক্তের ধারা।
আর তার উন্মুক্ত হয়ে পড়া চুলগুলো উড়ে চলেছে প্রায় সর্বদিকে। আর তার সাথেই আবারও তপন নিজের দুই কানে হাত চেপে ধরল একা এক। সেবারেও প্রায় একই প্রকারে শান্ত করলাম সবকিছু। রাতে ঘুমানোর আগে ভূপেন বাবুর হাতে আমার থলে থেকে একটা শুকনো ফুল বের করে দিয়ে বললাম, এটা ধরুন, এটা মায়ের পায়ের ফুল। রাতে চন্দ্রাবতী ঘুমিয়ে পড়লে তার বালিশের তলায় এটা খুব সাবধানে রেখে আসবেন, বা আপনার গিন্নিকে বলবেন রেখে দিতে। আশা করি রাতে কোনো রকমের কোনো অসুবিধা অন্তত আর হবে না। আর হ্যাঁ, এটার বিষয়ে কোনোভাবেই তপনকে জানাবেন না। আমি রাতের সাধনায় বসবো, দেখি কি করা যেতে পারে। কথাটা বলে আমরা যে যার ঘরে চলে গেলাম। পরে রাতের গভীরে ভূপেন বাবু স্ত্রী গিয়ে ফুলটা রেখে এসেছিল যথাস্থানে। আমার ঘুম প্রায় উড়েছে। কি করব কিনা কিছুই ঠাউর করে উঠতে পারলাম না। আমি বুঝে উঠতে পারছিলাম না কিভাবে এই শক্তির মোকাবেলা আমি করব। এদিকে কাউকে কিছু না জানিয়ে কিছু করা সম্ভব নয়, কারণ গ্রামে আমি নিজেই নতুন, আর দ্বিতীয়ত কাউকে কিছু জানালে সেটি পিশাচিনীর কাছে পৌঁছতে বেশিক্ষণ সময় নেবে না কোনো মতেই। আমাকে যে ঘরটা দেয়া হয়েছিল, রাত যত বাড়ল সেখানে যেন আমার তত শ্বাসরোধ হতে আরম্ভ হলো। আমি থাকতে পারলাম না আর সেখানে কিছুতেই। কাজেই আমি বেরিয়ে এলাম ঘর থেকে ঠাকুর দালানের দিকে। ঘর থেকে বেরিয়ে এসে ধীর পায়ে হাঁটতে আরম্ভ করলাম ঠাকুর দালানের কাছে। চাঁদের সামান্য আলো এসে জুড়ে বসেছে সমস্ত উঠানটাকে। সন্ধ্যার দিকে যে পায়রার শব্দগুলো আসছিল, তারাও যেন নিজেদের সব ব্যস্ততা থামিয়ে চুপ করে গেছে নিজেদের স্থানে। আমি এতক্ষণ মাটির দিকে তাকিয়ে হাঁটছিলাম, কিন্তু হঠাৎ কিসের একটা শব্দ ধূপ করে ভেসে উঠল সামনের দিক থেকে, আর সাথে সাথে আমার নজর গেল সামনের ঠাকুর দালানের বেদির উপরে। ক্ষণিকের জন্য আমার যেন মনে হলো বেদির উপরে পদ্মাসনে বসে আছে রক্তাম্বর পরিহিতা এক নারী মূর্তি, যার গলায় তাজা রক্ত জবার মালা ঝুলে আছে। তিনি আছেন নিজের ধ্যান মুদ্রায় বিলীন হয়ে। তার ঠোঁটের কোণে লেগে থাকা পরম তৃপ্তির ক্ষীণ হাসিটা যেন মনে অনহদ আনন্দের একটা দোলা দিয়ে গেল আমার অনায়াসে। তাকে যে আমি বেশিক্ষণ দেখেছি তা মোটেই নয়, কিন্তু একজনের চোখের পলক পড়তে ঠিক যতটা সময় লাগে ততটা ব্যবধান ছিল মাত্র আমার তাকে দেখার। তারপরে আমি আর কিছু দেখিনি শত চেষ্টার সত্ত্বেও। কিছুক্ষণ পায়চারি করলাম সেখানেই, আর তারপরে ফিরে গেলাম ঘরে। ধীরে ধীরে রাতের গভীরতা আরো বেড়ে উঠল, আর সবকিছু একেবারে নিস্তব্ধ হওয়ার সাথেই আমিও নিজের আসনে এসে বসে পড়লাম ধ্যানে। বীজ মন্ত্র পড়ে শুরু করলাম মধুসুন্দরী দেবীর স্মরণ। ঠিক কতক্ষণ আমি তার মন্ত্রে নিজেকে বিভোর করেছি জানি না। আমার সম্মত ফিরল যখন আমার ঘরের দম বন্ধ হওয়া পরিবেশটা ধীরে ধীরে ভরে উঠল কস্তুরীর মাতাল করা গন্ধে।
আর কানে ভেসে এলো নুপুরের ঋণী ঝিনি শব্দ। বুঝলাম যে সে আমার ডাকে আবারও এসেছে আমার কাছে। সহসা তার মধুর কণ্ঠস্বর আমার কানে মিছরির ন্যায় খুলে গেল। তারানাথ, যে বিষয়ে তোমার ধারণা সীমিত, সে বিষয়ে তুমি তার উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত কেন হয়ে পড়ছো না? তুমি নিজেও অবগত যে কর্ণ পিশাচিনীর সম্পর্কে ধারণা কতটা সামান্য। তুমি কিসের জন্য? কিন্তু কিন্তু দেবী, যদি এমন হয় তবে একজনের ভুলের মাসুল অন্যজন গুনবে। আর কার উপরেই বা ছেড়ে দিয়ে নিশ্চিত হব? তারানাথ, সকলেই যে মায়ের সন্তান। মা কেবল তার সন্তানের অসৎ ব্যবহারের কারণে ক্ষুণ্ণ হয়েছেন, তা বলে যে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন তা কিন্তু নয়। এই নিকৃষ্ট শক্তিকে আটকানোর ক্ষমতা কিন্তু তোমার নেই তারানাথ। কাজেই মায়ের দ্বারস্থ হয়ে সকলে তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তার থেকে শক্তিশালী আর দয়ালুবান যে আর দ্বিতীয় নেই। তুমি দেখো, মা আবারও আগলে নেবেন সকলকে। সে রাতে এর থেকে বেশি আর কিছুই আমি শুনিনি মধুসুন্দরী দেবীর কাছে। আস্তে আস্তে কস্তুরীর গন্ধটাও যেন মিলিয়ে গিয়েছিল হাওয়াতে। রাতে আর ঘুম এলো না আমার কোনো মতেই। সকালে ভূপেন বাবুকে ডেকে সমস্ত ঘটনা তাকে জানিয়ে বললাম। সবটাই তো শুনলেন ভূপেন বাবু, কি করবেন তবে? আমি আমি যত শীঘ্র সম্ভব পূজার আয়োজন করছি, যত শীঘ্র সম্ভব। বেশ, তবে খেয়াল রাখবেন সমস্তটা খুব সন্তর্পণে করবেন। আর হ্যাঁ, চন্দ্রাবতীর বাঁধন পারলে আরো শক্ত করে দিন, কিন্তু খুলে দেবেন না। যথা সময়ে পূজার আয়োজন মিটল। ঠাকুর দালানে মায়ের বেদির উপরে রাখা হলো মায়ের ছবি, আর শুরু হলো তাতেই পূজা। আমার ইশারায় ভূপেন বাবু উঠে গিয়ে বন্ধ করে এলেন চন্দ্রপালার ঘরের দরজা। তিনি ফিরে আসতে আমি সকলের গাত্রবন্ধন করে দিলাম, আর তপনের গাত্রবন্ধন করে তাকে একটা গুন্ডি কেটে সেই গুন্ডির ভিতরে বসতে বললাম। আর তারপরে শুরু হলো তন্ত্রমতে মায়ের পূজা। আমার মন্ত্রোচ্চারণ কিছুক্ষণের মধ্যেই প্রতিধ্বনিত হতে শুরু করলো সমগ্র বাড়িতে, আর তার সাথেই শুরু হলো ঘরবন্দি চন্দ্রবালার বিকট গর্জনার, পালঙ্কের নড়ে ওঠার চরম শব্দ। পূজার পরে শুরু করলাম যজ্ঞ, আর তার সাথেই চন্দ্রবালার ঘরের দরজা দুটো খুলে গেল শটান শব্দ করে। তার সাথেই বেরিয়ে এলো ভিতর থেকে বাঁধনহীন অবস্থায় চন্দ্রবালা, যার গৌর বর্ণ হয়ে উঠেছে মিশমিশে কালো। গায়ের এক একটি শিরা ফুলে উঠেছে এমন ভাবে যেন তা এক্ষুনি ফেটে পড়বে। দুই চোখ আবারও হয়ে গেছে সম্পূর্ণভাবে মিশমিশে কালো। আমি একে একে বেলপাতা যজ্ঞের আগুনে আহুতি দিয়ে চলেছি। অপরদিকে ভূপেন বাবুর ভাই নিজের দোষের ক্ষমা প্রার্থনা করে চলেছে অনবরত মায়ের কাছে। এমন সময় দালানের কোনায় একটা কাঁসার ফুলদানি উড়ে এসে সজোরে আঘাত করলো তপনকে, আর তার সাথেই সে গণ্ডির বাইরে লুটিয়ে পড়ল মেঝেতে।
আমাদের সকলকে রীতিমতো চমকে দিয়ে চন্দ্রবালা এক লাফে দালান থেকে উঠানের মাঝে এসে দাঁড়ালো। তার সাথেই নিজের এক পা দিয়ে তপনের গলা টিপে ধরল মাটির সাথে। দু হাতে তার দুই হাত ধরে টেনে প্রায় ছিঁড়ে ফেলার পর্যন্ত করে ফেলল। একটা বিকট চিৎকারে ফেটে পড়ল তপন, আর সেটির সাথেই তার জিভ প্রায় বেরিয়ে এলো তার মুখের বাইরে। একটু হাসে ফেটে পড়ল চন্দ্রবালা। তার সাথেই চন্দ্রবালার পিছন থেকে একটা হাত এসে তার চুলের মুঠি টেনে ধরে তাকে ফেলে দিল মাটিতে। চন্দ্রবালা মাটিতে পড়ে যেতেই আমাদের সকলের নজর গেল তার পিছনের দিকে, আর সেখানে রক্তবর্ণ চোখে দাঁড়িয়েছিল আর কেউ নয়, ভূপেন বাবুর সহধর্মিণী বিমলা। সে যেন নিজের মধ্যে ছিল না কোনোভাবেই। তার মুখ আমি এই প্রথম দেখলাম। তার লাবণ্যময় মুখের উপরে প্রচন্ড রাগের ছাপ ফুটে উঠেছে স্পষ্টভাবে। সে যেন আর কোনোভাবেই নিজের মধ্যে নেই, তার মধ্যে বিরাজ করছেন তখন মা স্বয়ং। সমগ্র পরিবেশ যেন নিমেষে বদলে গেল। সম্পূর্ণ আকাশ ছেয়ে গেল কালো আঁধারে, আর তার সাথে মেঘ গর্জনের গুরুম গুরুম শব্দ সকলের কান ভেদ করতে আরম্ভ করল। বিমলা দেবী তার এক হাতে ধরে রেখেছিলেন একটি খড়গ, যা থেকে রক্ত টুপিয়ে টুপিয়ে পড়ে ভিজিয়ে তুলতে লেগেছে উঠান। তিনি এগিয়ে গেলেন চন্দ্রবালার দিকে, আর পরেই চন্দ্রবালার দিকে হাত বাড়িয়ে কিছু ধরে সজোরে টান দিলেন, আর তার সাথেই চন্দ্রবালার শরীর থেকে বেরিয়ে এলো এক বিভৎস ভয়ঙ্কর নারী মূর্তি। তার তিনটি চোখ জ্বলছে আগুনের গোলার ন্যায়, আর তার শরীর থেকে ভেসে আসছে বিভৎস একটা গন্ধ। এবার সেই নারী মূর্তিটির চোখে ফুটে উঠল ভয়ের নিদারুণ পাশবিকতা। তার সাথেই তাকে মাটিতে আছড়ে ফেলে তার দুহাত নিজের এক হাতে প্রবল জোরে চেপে ধরলেন বিমলা, ও তৎক্ষণাৎ নিজের অপর হাতে ধরে থাকা খড়গ দিয়ে করে ফেললেন তার শিরচ্ছেদ। মেঘ আরো ঘন হয়ে এলো, তার সাথেই শুরু হলো প্রবল বৃষ্টি। আচমকা একটা মেঘ বিশাল গর্জে উঠে বিদ্যুৎ নিক্ষেপ করলো উঠানের মাঝে পড়ে থাকা পিশাচিনীর শরীরের উপরে, আর তা বশীভূত করে ফেললো এক পলকেই। উঠানের মাঝে নিজের জ্ঞান হারালেন বিমলা দেবী। পূজার শেষে আমি ও ভূপেন বাবু মিলে তিনজনকে তুলে আনলাম ঘরের ভিতরে। পরে সকলের জ্ঞান ফিরে এলে ভূপেন বাবু বদ্যি ডেকে এনে তাদের উপাচার করান, এবং আমি বেরিয়ে পড়ি আবারও আমার অজানা গন্তব্যের দিকে। আমি চলে আসার সময় আমাকে অবশ্য অনেক করে তারা থেকে যেতে বলেছিলেন, কিন্তু জানোই তো, সন্ন্যাসী মানুষের পক্ষে বেশি দিন গৃহস্থের মাঝে থাকা মানে সন্ন্যাসের পথে বাধা। কাজেই আমি আবার রওনা হয়ে পড়ি সেখান থেকে। ঠাকুরমশাই নিজের গল্প শেষ করলেন। আমি আর কিশোরী
এতক্ষণে হতবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম, আর কোনো টু শব্দ ঠিক করছিল না আমাদের। কিশোরী এতক্ষণে আবার নিজের মুখ খুলল। আচ্ছা, আপনি কর্ণপিশাচিনী সাধনা করেননি কেন? করিনি, কারণ আমি সর্বদা উচ্চ মার্গের সাধক হতে চেয়েছিলাম, আর এই সাধনা অতি নিম্ন শ্রেণীর এক সাধনা, যেটি সাধন করলে দেব দর্শন আমার জীবনে আর সম্ভব হতো না কোনোভাবেই। কথাটা বলেই যেন তারানাথ হারিয়ে গেলেন অন্য এক ভাবনায়। আমরা তাকে আর জ্বালাতন করা ঠিক বুঝলাম না, কাজেই ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে তাকে প্রণাম করে বেরিয়ে এলাম তার বাড়ি থেকে। রাস্তায় আলো মাঝে মাঝে জ্বলে নিভে ক্ষীণ শব্দ করছে। কিশোরী নিজের এক হাত তুলে দিল অনায়াসে আর বলল, বুঝলে ভায়া, আমি ভেবেছিলাম বইটা কিনে এই সাধনা করে দেখব, আর তারপরে আমাদের গপ্প বুড়োকে চমকে দেব, কিন্তু না, এসব শোনার পরে আর সাহস হচ্ছে না। ভয় কি ভায়া, তারানাথ আছে তো, উদ্ধার হয়ে যাবে। ভায়া, তোমার আদতেও এইসব গাঁজাখুরি গল্পে বিশ্বাস হয়? কি জানি, বলতে পারবো না। মাঝে মাঝে এমন এমন সব ভেলকি দেখান ঠাকুরমশাই যে বিশ্বাস না করে পারি না। আবার এইসব কাহিনী শুনতে শুনতে ভালো লাগে, কিন্তু বিশ্বাস হয় না। যাকে আমাদের ছুটির দিনগুলো ভালো করে কাটলেই হলো। চলো কিশোরী, তাড়াতাড়ি পা চালানো যাক। আমি আবার বাড়িতে গিন্নিকে ফিরছি বলেই এসেছি। বেশি রাত হলে আর রক্ষে থাকবে না, তখন দেখবে আমাদের গল্প বুড়ো আমাকে বাঁচাতে অক্ষম। আজকের এই কাহিনীতে কথক ও ভূপেনের চরিত্রে ছিলেন অভিজিৎ, কিশোরী, সাধু ও তপনের চরিত্রে ছিলেন প্রমোদ, চারি, বিমলা, মধুসুন্দরী দেবী ও চন্দ্রবালার চরিত্রে ছিলেন বর্ণালী দে বর্মন। এছাড়াও আজকের কাহিনীতে তারানাথের ভূমিকায় ছিলেন আপনাদের পছন্দের হ্যাপি। আজকের এই কাহিনীতে সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এমনভাবেই আরো সুন্দর সুন্দর কাহিনী আপনাদের সামনে আমরা পরিবেশিত করব। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই গ্রহণযোগ্য। কমেন্ট বক্সে কমেন্টের মধ্যে দিয়ে আপনাদের মতামত জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। যারা যারা আপনাদের লেখা আমাদেরকে পাঠাতে চান তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ওয়ার্ড ফাইলটি পাঠিয়ে দিতে পারেন। শব্দ সংখ্যা 5000 থেকে 5500-এর মধ্যেই রাখবেন। যে কোনো রকমের ফ্যানফিকশন, বিশেষ করে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশনের ওপরেই আমরা এখন বেশি গুরুত্ব আরোপ করেছি। এছাড়াও যদি গ্রাম বাংলার ভৌতিক কাহিনী পাঠাতে পারেন তাহলেও সেটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। কাহিনী চয়ন একান্তই আমাদের ব্যক্তিগতভাবে নির্ধারিত হয়। কাহিনী চয়ন সম্পূর্ণ হলে আপনারা আমাদেরকে একবার যদি পিং করেন তাহলে আমরাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করব। এছাড়াও যদি কোনো কাহিনী আমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। নির্বাচিত কাহিনী আমাদের চ্যানেলটিতে পরিবেশিত হবে। এখনো পর্যন্ত যারা সাম্ভাবিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তাহলে মন দিয়ে শুনতে থাকুন আপনাদের পছন্দের সাম্ভাবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।